এবার যে খবরের দিকে নজর রাখবো, ওড়িশায় বাংলার পরিযায়ীর রহস্য মৃত্যু। কটকে কুয়ো থেকে পচা গলা দেহ উদ্ধার। মৃত শ্রমিকের বাড়ি পুরুলিয়ার মানবাজারে। তিনি বাইরে কাজ করতেন, ঠিকাদারি সংস্থায় কাজ করতেন, তারই রহস্য মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে এই পরিযায়ীর মৃত্যু হলো? দেখো অঞ্জিতা, পুরুলিয়াতে বান্দনা পরব সম্প্রতি আছে এবং এই উৎসব, বান্দনা উৎসব উপলক্ষেই তিনি বাড়ি ফিরছিলেন। তার নাম রমেশ মাঝি, 26 বছর বয়স, মানবাজারের প্রতাপপুর এলাকার বাসিন্দা এবং তিনি কাজ করতেন বাইরে, ভিন রাজ্যে কাজ করতেন, গোয়াতে কাজ করতেন এবং সেখান থেকে তিনি ট্রেনে ফিরছিলেন। এবং যেটা পরিবার সূত্রে বা তার বাবা যেটা জানিয়েছেন যে তার ট্রেন থেকেই তার দাদাকে তিনি ফোন করেন এবং বলেন যে কয়েকজন সে খারাপ নয়, খারাপ ছেলে নয়, সে বাড়ি ফিরছে, তার বাড়ি পুরুলিয়াতে। তারপর তার ফোন বন্ধ হয়ে যায়। এরপরেই তার মৃতদেহ পাওয়া যায় কটক থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে শালানপুর বলে একটি জায়গা, সেখানে একটি মন্দির পুরুলিয়াতে। তারপর তার ফোন বন্ধ হয়ে যায়। এরপরেই তার মৃতদেহ পাওয়া যায় কটক থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে শালানপুর বলে একটি জায়গা, সেখানে একটি মন্দির আছে এবং মন্দির সংলগ্ন কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এবং তার মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই এখানে মানবাজার থানার পুলিশের একটা বিশেষ তদন্তকারী দল সেখানে পৌঁছে যায় এবং সেখানে তদন্ত করে দেখছে যে তার মৃত্যু কিভাবে হয়েছে বা যে ফোনের কথা বলা হচ্ছে যে সেই ট্রেনে আস্তে আস্তে সেরকম কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলোই তদন্ত করে দেখছে। কিন্তু যেভাবে একেবারেই পরিযায়ী শ্রমিক এর আগে একেবারেই মৃত্যু রীতিমতো রহস্য দানা বাঁধছে, কারণ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, তার দেহ কিভাবে কুয়ো থেকে উদ্ধার হলো এখনো পর্যন্ত পুলিশের অনুমান কি, কিংবা তার পরিবার তারাই বা কি বলছেন? দেখো, যেমনটা বললাম যে পুরুলিয়ার মানবাজার থানার একটি বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই কটকের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং শালানপুর, যেখানে মন্দির সংলগ্ন এলাকায় যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে মানুষদের সাথে কথা বলবে, সেখান থেকে স্টেশনের দূরত্ব কত এবং তার কাছে যে ফোন কল এসেছিল সেই ফোন কলগুলো খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি কিন্তু এখনো পুলিশ বুঝতে পারছে না যে কি হয়েছে, তাকে খুন করা হয়েছে বা কেন খুন করা হয়েছে বা অন্য কিছু রহস্য রয়েছে কিনা, পুরো তদন্ত না এবং তার ময়না তদন্তের পরে আরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে ইতিমধ্যে যেমনটা বললাম তোমাকে যে কটকে উড়িষ্যার কটকে অলরেডি একটি টিম তদন্তকারী পুরুলিয়া পুলিশ, মানবাজার থানার পুলিশ সেখানে পৌঁছে গেছে এবং স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলছে। সেখান থেকে রেলের দূরত্ব কত, তার কাছে কোনো টিকিট পাওয়া গিয়েছিল কিনা, ফোন কলের টাইম এবং সেই সময় কি ট্রেন ছিল, একেবারে অর্থাৎ পুরো বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমাকে। তোর নয়, আমার ভাই গোয়াতে গিয়েছিল মানে কাজ করতে। কোনখানে ঘটনাটা? উড়িষ্যা কটকে। ট্রেনে ওই জন কয়েক ছেলে মানে তাকে করেছিল যে আমি তোদের ব্যাগ থলি আমি তোর সাথ করব। সেই তখন ওর মেজ দাদাকে ফোন করেছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পান না। আর তারপরের থেকে আর ওর সাথে যোগাযোগ কিছু নেই। কাছেই গরু মারা, যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা, বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়ে রাত পাহারা। কখনো দল বেঁধে, কখনো দলছুট হয়ে ডুয়ার্স জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানকার ফুনিয়া রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ। হাতির হানায় পদে পদে বিপদ, যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা। চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার, সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে। পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই পদ্ধতি বিপজ্জনক, ঝুঁকিও রয়েছে। এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রশাসনকে দেখা উচিত। বৃষ্টি হচ্ছে, তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কোনো সময়, বৃষ্টি দেখতে হবে। এটা খুব সম্ভবত মনে হয় চারশো রেঞ্জের পাঞ্জুরা জিএফএনসির মধ্যে পড়ছে, মনে দেখে নিতে ব্যাপারটা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এবার কালী কথা।
এগরায় চৌধুরী পরিবারের পুজো, জমজমাট জমিদার বাড়ির ঠাকুর দালান। কাল নয় আবার কালী সাধকের শুরু করা পুজো, ভবা পাগলার মা ভবানী। আমরা বিছানা ওপরে শুয়ে আছি, তো হঠাৎ এরকম আমি আওয়াজ একটা শুনতে পাই, নুপুরের আওয়াজ পাই। আমি বুঝতে পারি না এটা কিসের আওয়াজ। কালী সাধক গীতিকার ভবা পাগলা বাংলাদেশ থেকে পূর্ব বর্ধমানে এসে কালী মন্দির তৈরি করেন। কালনায় পুজো শুরু করেন মা ভবানী। পুজোটা প্রায় 75 বছর ধরে পুজোটা হয়ে আসছে, তা সেখানে প্রস্তুতি তো লাগবেই। আর আমাদের মা তো ভীষণ জাগ্রত, অনেক দূর দূর থেকে, দেশ দেশান্তর থেকে লোক আসে ওনাকে দেখতে। মাকে ভোগ আমরা ফল ভোগ দিই, তারপরে খিচুড়ি অন্নভোগ দেওয়া হয়, তারপরে তোমার পায়েস, 5 রকম ভাজা সবজি, তারপরে পোলাও তো থাকবে, পোলাও, তারপরে তোমার ফুলকপির রসা, চাটনি, পায়েস, যেটা ভোগে সম্পূর্ণরূপেই ভোগ দেওয়া হয়। নিরামিষ এটা প্রতিদিনই হয়। মায়ের গায়ে সারা বছর সোনার গয়না থাকে। মাতৃ প্রতিমার পাশেই ভবা পাগলার মূর্তি। সারা বছর ভক্ত সমাগম। দীপান্বিত অমাবস্যায় জমজমাট। পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার চৌধুরী বাড়িতে 350 বছরের কালী পুজো। জমিদার নবকুমার বসু চৌধুরীর শুরু করা পুজো আজও চলে আসছে মহা সমারোহে। বেলুর মঠ থেকে এবছর স্বামী মহারাজ আসবেন, ওনাকে দিয়ে মায়ের মূর্তি উন্মোচন হবেন। আগে যাত্রা হতো, এখন যাত্রা করা যায় না, বিশাল খরচ এবং জায়গা শর্ট হয়ে গেছে। ঝাড়গ্রাম থেকে এখন সিং বাজনা বলে ওরা আসে, বাজনার আয়োজন থাকে সারা রাত ধরে। জমিদার বাড়ির পুজোয় ঠাকুর দালান জমজমাট। পুরনো কালী মন্দিরের বাইরেই তৈরি হয় প্রতিমা। এই প্রতিমা তৈরি হয় অনেকগুলি নিয়ম মেনে। প্রথম নিয়ম যেটা হচ্ছে একটা শুদ্ধিকরণ হয়ে আসতে হয়, তারপরে এই যে অন্যান্য জায়গায় মাটিটা তৈরি করা হয়, এটা পা দিয়ে হয় না, হাত দিয়ে তৈরি করতে হয়। আর যখন আমি চক্ষুদান করি, অভুক্ত অবস্থায় করতে হয়। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় এবং পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। কেঠিয়া নদীর পাড়ে বড় কালীর মন্দির চন্দ্রকোনায় ভক্তদের হাতেই সারা বছর নিত্য পুজো। শুধুমাত্র অমাবস্যায় পুরোহিত দিয়ে পুজো করা হয় মা কালীর। থাকি আরামবাগে, বেসিক্যালি এখন আরামবাগ থেকেই আমরা আসা, মায়ের টানে এখানে আসা। 45 ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের মূর্তি, যার উপরের দুটো হাতে, এক হাতে আছে পৃথিবীর প্রতিকৃতি আর এক হাতে আছে খড়গ, আর নিচের এক হাতে আছে সাদা পায়রা এবং অন্য হাতে আছে নরমুণ্ড। তো সেটা দেখেই আমার ভীষণ আকাঙ্ক্ষা ছিল একটা, যে যাব এবং মাকে দর্শন করব। গা ছমছম করে মূর্তি, ভীষণ রকমের ঢোকার সময়ই আমি তাকিয়েই একটা গা ছমছম একটা ভাব আমার মধ্যে সঙ্গে সঙ্গেই হলো, গাটা একদম শিরশিরিয়ে উঠলো আর কি। পাশাপাশি দুই কালীর পুজো, ছোট মা, বড় মা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার ক্ষীরপাইয়ে কেঠিয়া নদীর পাড়ে কালী মন্দির, বড় মায়ের মন্দির। মন্দিরে 45 ফুটের প্রতিমা। অমাবস্যা ছাড়া বড় মায়ের মন্দিরে পুরোহিত দিয়ে পুজো হয় না। সারা বছর ভক্তরাই মায়ের পুজো করেন। নিজের পুজো নিজে করো। প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ থাকে 2 জন, বাকি দিন নিজের পুজো নিজে করো। ফল মিষ্টি না কিছু নিয়ে আসলে এখানে প্রসাদের থালায়, যেখানে প্রসাদ নেয় সেখানে এক টুকরো রেখে বাকি সব বাড়ি নিয়ে যাও, আর মায়ের পা থেকে ফুলও নিয়ে যাও। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সোনামুখীর অলিগলিতে কালী কথা, মুন্সেফগড়ে ঘুঘু কালীর পুজো। এই পুজো ঘিরে নানান গল্প।
বাঁকুড়ার সোনামুখী, এখানকার মুন্সেফগড়ের ঘুঘু কালী, 400 বছরের কালী কথা। সোনামুখী দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। কথিত আছে এই নদী দিয়ে একসময় ভেসে এসেছিল মা কালীর মূর্তি। অশ্বত্থ গাছের তলায় সেই মূর্তির পুজো শুরু করেন স্থানীয়রা। পুজোর পরে রাতারাতি এই গাছে কয়েকশো ঘুঘু পাখি বাসা বাঁধে। সেই থেকেই মা কালী এখানে ঘুঘু কালী। প্রায় 350-400 বছর আগে তারা ওই মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠাতা করে। তারপর আস্তে আস্তে ওইখানে পুজো থাকতো। থাকার পরে মাকে প্রতিষ্ঠাতা করা হয় আমাদের এই অশ্বত্থ গাছের সামনে। অলৌকিকভাবে হঠাৎ ওইখান থেকে যখন ট্রান্সফার করে আমাদের কর্তব্যটা নিয়ে আসেন, তারপরে ঘুঘু পাখির বাসা বাঁধতে শুরু করে দেয় হাজার হাজার। তখন আমাদের ওই বাবুরা নাম দিয়েছিলেন ঘুঘু কালী। এখন ঘুঘু কালী ডাকনাম, বর্তমানে এখন আমাদের নাম হচ্ছে দক্ষিণ খণ্ড কালীবাড়ি। সারা বছর মন্দিরে ঘট পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় পুজো করা হয় মাটির প্রতিমা। এই প্রতিমা নিরঞ্জনের বিশেষ নিয়ম রয়েছে। এক্ষেত্রে গাড়ি ব্যবহার করা হয় না। কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে যান ভক্তরা, তারপরে পুকুরে বিসর্জন। একেবারেই আনন্দ উৎসবের মধ্যে বিভিন্ন আচার নিষ্ঠার সঙ্গে এই কালী মায়ের আরাধনা করে থাকে এই ক্লাব কর্তৃপক্ষ। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।